মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা চোখ খুলছে না কেন? খুলবে আদি। তাহলে কি বাবা মায়ের মতো মরে যাবে? না আদির কিচ্ছু হবে না, কিচ্ছু না। ঠাকুর ঠাকুর আমার আয়ু নিয়ে নাও, তুমি আমার আয়ু নিয়ে আদিকে বাঁচিয়ে দাও। আমি ওর জন্ম দিইনি ঠিকই, কিন্তু আদি তো আমার ছেলে। বড় ঠাম্মি এইভাবে কাঁদছে কেন? আর তোমরা সবাই কাঁদছো কেন? বাবা তুমি চোখ খোলো না, আমার খুব ভয় করছে। ও বাবা, বাবা চোখ খোলো না, আমি আর কোনো দুষ্টুমি করবো না। তুমি চোখ খোলো না বাবা। ও বাবা। তুমি তুমি তোমার পিছনের কাছে এসো, এসো এসো। বাবার কিচ্ছু হয়নি, তুমি এসো এসো। ডাক্তার দাদু, আমার বাবার চোখ খুলছে না। ডক্টর ডক্টর দাদাভাই কি হয়েছে বলুন না প্লিজ। ডক্টর রিপোর্ট সব এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, রিপোর্ট সব এসে গেছে। কি হয়েছে? আমার আদি কি হয়েছে? অদ্ভুত একটা জ্বর, ওনার নার্ভাস সিস্টেমটা এফেক্ট করেছে। অনেক কার্বন মনোক্সাইড কনজিউম করেছেন উনি। সব মিলিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু কিন্তু কি আমাদের একটু ক্লিয়ারলি বলুন না। হি ইজ ইন আ স্টেট অফ মাইল্ড কোমা। ছোট ছোট কাঁদবি না, কাঁদবি না, চোখে জল ফেলবি না। মায়ের চোখের জলে সন্তানের অমঙ্গল হয়, কাঁদবি না একদম না। আচ্ছা ডক্টর, আপনার কি মনে হয় কতদিনে আদি সুস্থ হবে? ফুল কাঁদে না সোনা, কিচ্ছু হয়নি, বাবার কিচ্ছু হয়নি। তুমি তুমি আমার সঙ্গে চলো, চলো চলো চলো, আমরা বাইরে একটা মজার জিনিস দেখবো। চলো তো, চলো বাইরে একটা মজার জিনিস দেখবো। চলো। আমি ম্যাজিক দেখবো। পুপুল তোমরা কেউ ম্যাজিক করে আমার বাবাকে ভালো করে দাও না গো। কাঁদে না পুপুল, কাঁদে না, কাঁদে নেই, কাঁদে না পুপুল, কাঁদে না। তোমরা তো কেউ ম্যাজিক জানো না। রাধা জানে, রাধা ম্যাজিক জানে। রাধা তুমি কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুপুল, রাধা, রাধা পুপুল, তোমার বাবা কোথায় মা? বাবা বাবা ওইদিকে। আচ্ছা ঠিক আছে। রাধা 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 না না, তুমি ভেতরে যাবে না, ভেতরে বড় মা আছে। নন্দিনী দি, আমি হিরোবাবুর জন্য ওই ঠাকুরের চুয়ানো ফুল আর এই প্রসাদ নিয়ে এসেছি। ফুলটা মাথায় চুয়াবো, হিরোবাবুর প্রসাদটা খাইয়ে দিয়ে চলে আসবো। রাধা রাধা প্লিজ। আসছে নন্দিনী দি, কি করছো? করছো কি তুমি? এটা হসপিটাল, এখানে সিন ক্রিয়েট করো না, বোঝার চেষ্টা করো প্লিজ রাধা। নন্দিনী দি, আমি তুমি বোঝার চেষ্টা করো। তুমি রাধাকে ভেতরে যেতে দাও না। এই ফুলটা বাবাকে দিলে বাবা বেঁচে যাবে। আমার তো মা নেই। বাবা, তুমি কোনোদিন মরে যাবে না তো? দূর পাগলি, আমি কোনোদিন মরবো না।
ফুপুল শোনো, এদিকে শোনো। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে, একদম সুস্থ হয়ে উঠবেন। আর আমি থাকতে আমি তোমাকে কিছুতেই অনাথ হতে দেবো না, কিছুতেই না। রাধা, তুমি তাড়াতাড়ি যাও, বাবাকে এই প্রসাদটা খাই দাও, তাহলে বাবা ভালো হয়ে যাবে। তুমি তো ম্যাজিক জানো, তুমি ম্যাজিক করে বাবাকে ভালো করে দাও। রাধার কথা না? রাধা এসেছে। এই মেয়ের এত সাহস আবার এসেছে। আমি বারণ করেছি তা সত্ত্বেও এসেছে। আজ আমি ওকে উচিত শিক্ষা দেব। আমার মনে হয় রাধার ভেতরে যাওয়া উচিত। কি বলছো কি তুমি? আপনি কি ভুলে গেলে নাকি? বড় মা বারবার করে বলে দিয়েছেন রাধা যেন ভেতরে না যায়। তোমার এত সাহস হয় কি করে? আমি বারণ করে রেখেছি, ও এতবার বারণ করছে, তাও তুমি ভেতরে যাবে কেন? জেনে রাখো, হাতির জীবনের ওপর না তোমার ছায়া পড়তে দেব না আমি। বড় মা, একবার যাই। একদম নয়, একদম নয়। বড় মা, আমি যাবো আর চলে আসবো, দয়া করে আমাকে যেতে দিন। না বলেছি যখন তখন না, একদম নয়। যেদিন থেকে আদির জীবনে এসেছো না, জীবনটাকে একদম ছাড়খাড় করে দিয়েছো। বড় মা, আমি যাবো আর চলে আসবো, দয়া করে একবার যেতে দিন আমার। দয়া তো করেছিলাম, 1 মাসের জন্য বাড়িতে থাকতে দিয়েছিলাম, কি হলো তাতে? আদির জীবনে আরো বিপদ আসলো, ফাঁড়া একের পর ফাঁড়া এলো ওর জীবনে। আগে তো এত আসতো না। তার মানে সবকিছুর মূলে তুমি সবকিছুর মূলে। আর তাই তোমাকে যেতে দেবো না, কিছুতেই না। আমি চলে যাবো, আমার কিচ্ছু চাই না। আমি ওই বাড়ির ছেড়েও চলে যাবো। আমি শুধু একবার হিরো বাবুর কাছে যাবো। এই ঠাকুরের ফুল আর এই প্রসাদ এনেছি, একবার ওনাকে খাইয়ে দিয়ে ফুলটা মাথায় চুইয়ে দিয়ে আমি চলে আসবো। কিসের ফুল এটা? আমি হিরো বাবুর নামে পুজো দিয়েছিলাম তো ওখানকারই। তোমার পুজো ওর কাছে যাবে না, তোমার পুজো ওর কাছে যাবে তুমি ভাবলে কি করে? আর তাছাড়া তোমার হাত থেকে ও কিচ্ছু খাবে না। একবারের জন্য যেতে দে, একটিবারের জন্য। কে খাবে বলো? কে খাবে? আদি খাওয়ার মতো অবস্থাতে আছে? নড়াচড়া করতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার বউ কিন্তু আমার খবর নেয় না, খোঁজ নেয় না, ফোন করে না। যখন ফোনটা করি তখন ফোনটা থাকে খাটের তলায়। কি ব্যাপার ঋতু? আমি ফোন না, বকবি না। আমার ছেলে আছে, ও আমার বউ খবর নেয় না। জানো তুমি? হ্যাঁ জানো না। আমার জড়িয়ে লাভ নেই। আমার ওদের সময় আমাকে একটা গিফট একবার জিজ্ঞেস করলো না, মাম্মা গিফটটা তোমার পছন্দ হয়েছে? আমার ভীষণ দুঃখ। ওকে বলো যে আমার ফোন করতে হবে খবর নিতে। তুমি আজকের পর থেকে এভরি অল্টারনেট ডে মাকে ফোন করবে। একদম 100 বার। ও যখন আমার বাড়িতে আসে কিচ্ছু কাজ করতে, আমার বউ কাজ করবে না। আমার বউ আমার মেয়ে, আমার বউ ঘুরে বেড়াবে, আনন্দ করবে, আমি কাজ করব। আমার আরেকটা ছেলে, ছোট ছেলের বিয়ে হয়ে গেছে না? ছোট ছেলে বিয়ে চেষ্টা করছে। আচ্ছা, তো ঋতুরা তুমি কোথায় থাকো এখন বরকে নিয়ে? আমি তো জোকাতে থাকি। আর আমি হুগলিতে থাকি। হুগলিতে থাকে? হ্যাঁ, আসতে বললে আসবেও না কিন্তু। অনেকটা দূর। আমি বলি আসো আমার কাছে থাকো, সেইটি কিন্তু হবে না। কেন হুগলিতে? ও ছেলের জন্য ওখানে থাকে। ছেলে ওখানে থাকে, আর আমার একটা ডগি আছে, আমি কি করে যাব? ডগিটাকে খুব ভালোবাসি। আমি কি করে যাব? আমি বলে যে ছোট্ট ঋতুকে নিয়ে আসুক তবে আমি যাব। ছোট ঋতুকে নিয়ে আসতে হবে? তা না হলে যাবে না। জামাইয়ের অভিনয় তো দেখেন নিশ্চয়ই, রিলসটা দেখেন? বরবনের রিলসটা দেখি না। राधे 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 ओ राधे 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 तेरे बिना कृष्णा तो लगे आधे आधे राधे राधे राधे। সারাক্ষণ দুজনে নাচে। না, ওটা দেখতে পারে না, ওটা স্মার্টফোন নেই। না, মাঝখানে সায়ন্তনী চেষ্টা করেছিল দিতে। ওই আমার মেয়ে আমাকে বকবে, লেখাপড়া শিখেছে কিসের জন্য? নিজে পড়ে পড়ে দেখে দেখে সব শিখবে। তো এই যে শতদ্রুকে কেমন লাগছে? শতদ্রু মানুষটার তো খুবই ভালো, সকলের জন্য ভাবে, কি চিন্তা করে, বিশেষ করে শিমুরের জন্য। কিন্তু ওইখানেই গন্ডগোল আর কি। এতটা ভালো না হলেও হতো। এতটা ভালো না হলো? হ্যাঁ, কি দরকার এত নিঃস্বার্থ হওয়ার? লবণিতা
এই যে মায়ের জন্মদিন এগুলো আমার 75 বছরের জন্মদিন আমার দারুণ কেটেছে এবং খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে আর সেই সারা বাড়ি সাজিয়েছে। আমার ছোট নাতনি কেক তৈরি করে আমার জন্য রেখেছে। নবনীতা কাজকর্ম কিরম চলছে? কাজকর্ম ভালো চলছে দিদি, আমার রাঙা বউটা জাস্ট শেষ হলো। ওকে, আর এই পর যদি না শেষ হয়, যেহেতু আমি নেগেটিভ একটা ক্যারেক্টার করতে, ওটা আমার ভালো লাগতো না একদম। আর বাড়িতে এসে যখন কিছু এটা এখানে রাখা কেন, এটা এখানে রাখা, বলছি তুই তো এখন সেই গায়ত্রী হয়ে গেলি। আর এও একটা ভিলেন, আমার দুদিকে দুটো ভিলেন। কি করবি তোরা, মানে দুটো ভিলেন মিলে কি মারামারি করে ফেলেছি। আমার শাশুড়ি এমন হচ্ছে যে মানে দেখো দিদি, আমি যেই প্রফেশনে রয়েছি সেই প্রফেশনে আলাদা করে সংসারের টাইম দেওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরে মেয়ে মানুষ করা মানে কোনো টাইমের ঠিক নেই তো আমাদের, তো কোথাও একটা গিল্টি ফিল হয়। বাট সেই জায়গা থেকে আমার মেয়েও খুব বোঝদার, এবং আমার ননদরা, আমার নন্দাইরা, আমি যদি রাত 12টার সময় ঢুকি, ওরা ফিল করে যে আমি কোথা থেকে আসছি। মানে ওই সম্মানটা আমি খুব পাই বলে আমি খুব হ্যাপি ওই জায়গাটা। একটা অভিনেত্রীর জীবনে যদি শ্বশুর বাড়ি হয়, তাহলে একটা সাপোর্টিভ শ্বশুর বাড়ি না হলে খুব ডিফিকাল্ট একটা সংসার করা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জামাই আর শাশুড়ি মা মেয়েকে কেন ভয় পায়? কেন ভয় পাবে না? কেন? বিষয়টা হচ্ছে যে মানুষের যখন বয়স হয় তখন সে বাচ্চার মতো হয়ে যায়, তখন সন্তান হচ্ছে মা বাবার মতো হয়ে যায়। এইবার বিষয়টা হচ্ছে, ভাবো যে কিছু কিছু সন্তান তো ধরো ব্লান্ডার করতেই পারে, তো শাশুড়ি মার বিষয়টা অনেকটা সেরকমই। হ্যাঁ, ব্লান্ডার করে, ডেফিনেটলি ব্লান্ডার করে। এইবার সেই ব্লান্ডারের সাথে ডিল করতে গিয়ে যে আর কি মেজাজটা সহ্য করতে হয়, আমি তো ঢাল। আসলে ও ভীষণ আমাকে নিয়ে বিয়ে করে। আমি বলি যে যত তুমি বকবে তত আরো ব্লান্ডার করবে, তো সেটা বকাঝকা করার দরকার নেই। সেম উইথ মি। তো সেই ক্ষেত্রে আমি চুপ করে থাকে, আমার মেয়ে হাইপার হয়ে যায়, বকে। আমার টিভির কেবলের চার্জগুলো ও দিয়ে দেয় অনলাইনে। আমি 4 দিন আগে থেকে বলতে থাকি, ইন্দ্র আমার কিন্তু কেবল বন্ধ করে দেবে, আমি টিভি দেখতে পারবো না। ইন্দ্র সকালে একবার, দুপুরে আর বিকাল। ও এমন আমি বিরক্ত করেছি ওকে, ও সারা বছরের টাকা একসাথে দিই। সেলিব্রিটি বৌমা পেলেন কি করে, আলাপ কি করে হলো? আমাদের বাড়িতে সপ্তমীর দিন এদের সব পার্টি হয়, একসাথে সবাই জড়ো হয়, হই হুল্লোড় হয়। সেই পার্টিতে ও এসেছিল, তা ওকে দেখে ছেলেও বললো, মা এই মেয়েটা বেশ ভালো। আচ্ছা, ছেলে নিজে থেকে এগোই। আমি বলছি তোমার বাড়িতে কে কে আছে সব খবর টবর নিচ্ছি, যেভাবে সার্টিফিকেট দেয় নিয়ে টিয়ে বলছি তুমি বিয়ে করবে না? বলছে না। আমি বলছি যদি বিয়ে করো আমাকে বলবে, হ্যাঁ আমার ছেলের সাথে তোমার বিয়ে দেবো। ওরা দাদা, এটা কি তোমার নিজের মা না সৎ মা? কি ব্যাপার? বলছে কেন? আমি বলছি আমার সাথে বিয়ের কথা বলছে তোমার মা। ভগবান, আমি সংসারী নই, আমাকে বলছে বিয়ের কথা। তোমার মা ভুল ফুল ভাবছে, এসব ভাবতে বলো না। কিন্তু তখন আমি রাজাদার সাথে অন্যরকম ভাবে মিশতাম, যে খুব একটা ফ্রেন্ডলি ছিল, কিন্তু রাজাদার মনে যে এইটা ছিল সেটা তো তখন বুঝতে পারিনি। বুঝিসনি? তখন বুঝতে পারিনি। করতে 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 মেনে গেল, ও মেনে গেল, তখন বিয়েটা হয়ে গেল। আমার মেয়ে নাচ নিয়ে একটা জগৎ, ওইটা নিয়েই কাটিয়েছে। কখনো কোনো বয়ফ্রেন্ড কারোর সাথে ঘুরতে, এমনকি ও বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতো না। সামান্য কিন্তু প্রচুর মহিলা ফ্যান ফলোয়ার্স। জানি। কি করে জানেন? আমি তো ফলো করি, ফেসবুকে ফলো করে। আবার আমি টপ ফ্যান। ধরো স্টেজে গাইছি, কোনো মেয়ে হয়তো ইনস্টাগ্রাম করছে, ওই ভিডিওটা সেটা সবার আগে শেয়ার করবে আমার শাশুড়ি। তাহলে কি ভালো গায়ক হলো, তাহলে ও কি সেলিব্রিটি হলো যদি ওর পিছনে মেয়েরা তার না থাকে? আমার মেয়ে সবসময় বলে, মা ওটাই তো আমার, যে এতজন মেয়েও কি চাইছে, আমি পেয়েছি। একটাই কথা দিদি, তার মধ্যে একটা ঘটনা, ও যখন বিয়ে ঠিক হচ্ছে তখন ও একটা রোল করছে যেখানে হচ্ছে যে অ্যান্টি হিরো, মানে প্রচন্ড ড্রিঙ্ক করে, ভীষণ ভালো গান করে এবং বউকে পেটায়। এবার তো আমার রিলেটিভ হচ্ছে, দেখেছো আমরা তো দেখি না, ভীষণ খারাপ লাগে যদি মেয়েটাকে মারি। প্রথমে যখন মানে হবে কি হবে না এরকম একটা ব্যাপার ছিল, যদি কোনো না পেতাম তাহলে দিদি, আমি যেহেতু একটা গায়ক, আমি একটা ছোট করে একটা গান শোনাই, তাহলে কি করতাম জানো? শুনো শাশুড়ি মা আব জিদ ছোড়ো,
सुनो ससुरी माँ अब जिद छोड़ो मान लो मेरी बात दुल्हन तो जाएगी ओ दुल्हे राजा के साथ दुल्हन तो जाएगी ओ दुल्हे राजा के साथ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরে ঘরে জি বাংলা মনের প্রাণে ঘরের টানে আজ কল্যাণীদির বাড়িতে ৬৫ বছরের কেরিয়ার কিরম করে কাটলো গো দিদি। একটা কথা বলবো, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি সত্যি কথা বলতে তখন না এই স্বর্ণযুগ বলে না, স্বর্ণযুগ, হ্যাঁ মানে সবার কাছ থেকে আদর ভালোবাসা এবং শেখা। আমি উত্তম কুমারের সঙ্গে ব্রজবুলিতে পাঠ করছি, কলেজ থেকে ফিরতে লেট হয়ে গেছে, তো বাবা মা টেনশন করছে, মা বাবাকে তার আগে জেনে গেছে, মা বাবাকে বলেছে মেয়ে বাড়িতে আসলে তুমি যদি না বকেছো আমি দেখো নি আমি হেস্ত নেস্ত করবো। তো বলছে বকবো বকবো নিশ্চয়ই বকবো ১০০ বার বকবো। হ্যাঁ বলে আমি যেই বাড়িতে ঢুকেছি তো রাত দেরি হলো কেন, আমার ডায়লগ ছিল বাসটা ধরতে লেট করেছি, কিন্তু তখন আমি বারবার বলছি বাস ধরতে লেট করছি। ৮টা টেক হয়েছিল, ততবার আমাকে জ্যাঠা, আমি উত্তম কুমারকে কোনোদিন দাদা বলিনি, জ্যাঠাই বলতাম। তখন একটা সম্পর্কের মধ্যে ছিল জানো তো, কাউকে মা, কাউকে কাকা, কাউকে জ্যাঠা, কাউকে কাকিমা এরকম। তো আমি জ্যাঠা আমাকে বারবার পাশে বস বাবা এদিকে বস, বাস 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 হবে 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 বাস, হ্যাঁ বাস। ৮টা টেক করিয়েছিল সেই সময়, তুমি ভাবো কত ধৈর্য ছিল, নষ্ট হচ্ছে কিন্তু মানুষের কত ধৈর্য ছিল। হ্যাঁ। যাত্রায় কবে গেলে, কিভাবে শুরু হলো যাত্রা জগৎ? হঠাৎ করে অফার এলো, আমি প্রথম যাত্রা করেছিলাম বিশ্বজিতের সঙ্গে। তুমি একটা মেয়ে হিসাবে সিনেমা করা, যাত্রা করা, থিয়েটার করা, ওর একটা সংসারও ছিল, কিভাবে নিজেকে মেনটেন করতে? এইখানটা আমার খুব পরিষ্কার, আমি কাজে যখন যাই আমি সংসার ভুলে যাই, কে খেলো, কি রান্না হলো, কে কি করছে, কে হলো না, একদম ভুলে গেলাম। আমি একদম পুরো ওখানেই ওই পাঠ পড়ছি, ওখানে শুটিং করছি, ওখানে মেকআপ করছি, ওখানে সবটাই ওখান। আবার যখন বাড়িতে এলাম ওটা ভুলে গেলাম। 97 বিয়ে করলে? বিয়েটা আমরা লুকিয়ে লুকিয়ে করেছিলাম। আচ্ছা বলো না বলো না। ওই বাড়ি থেকেও আপত্তি ছিল, ও বাড়ি থেকেও আপত্তি ছিল। আচ্ছা। কান্তি, তো কান্তি মানে ডাকলাম কান্তি, কান্তি মানে যে বিয়ে করতেই হবে। তখন তো নাটক করি কোথায়, থিয়েটার সেন্টারে, দেবরাজ রায়দের বাড়িতে। হ্যাঁ বাড়ি। অনুরাধা দেবরাজ বললো কোনো ব্যাপার না, চলে আয়। চলে গেলাম ওখানে, ওখানে রেজিস্টার এলো, শৈশাবোধ হলো, বিয়ে থা হয়ে গেল, আমার বাড়িতে চলে এলাম। ওর বাড়িতে বলে দিয়েছে, ওমা ঠিক 15 দিন পর রাঙার ফোন। এবার বাবা জানতে পারলো, বাবা জানতে পেরে মা জানতে পারলো, মা জানতে পারলো, তারপরে কী সব কথাবার্তা হলো জানি না, মারও খেলাম। যাই হোক ওদের বাড়ি থেকে এলো, এসে আমাকে নিয়ে টিয়ে গেল। তারপর যেমন বউ ভাত হয়, বাবা মায়ের এক নিয়ে চলে এলে বাবা মা তখন একাই রয়ে গেল। একাই 1.5 বছর আমার মুখ দেখেনি বাবা আর মা, মাকেও আসতে দেয়নি। বাবা কি করতো, লুকিয়ে লুকিয়ে চলে আসতো, মাকে বলতো না। এবার আমি যখন গেলাম মায়ের কাছে, মা বললো কি যে দেখ না যেতে দেয় না, কি যে হয় বা একটু নাতটাকে দেখতে ইচ্ছে করে। আর বাবা তো আজকেও গেছে, কালকেও তো গেছে, বাবা তো রোজ যায় দুপুরবেলা। হ্যাঁ বলে মা বাবা দুজনে ঝগড়া লেগে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিৎকার করবে না রাহুল, তুমি কিন্তু আমাকে চেনো না, তুমি জ্যাক চান্ডালকে চেনো না রাহুল। চতুর্ভুজ তাই না, সেই চতুর্ভুজের তুমি হচ্ছ একটা ভুজ। আমি বলছি তোমাকে, তুমি হচ্ছ একটা ভুজ। তুমি সৈনিকে বলো লবিতে ওয়েট করতে, ঘরে তুমি তোমার কাজ সেরে লবিতে এসে পৌঁছো, তারপর সৈনিকে নিয়ে তুমি হোটেল থেকে বেরিয়ে যাও, সৈনিকে বাড়িতে ড্রপ করো, আর তুমি বাড়িতে গিয়ে পৌঁছো তোমার পাওয়ারফুল বাবার কাছে, তাই না রাহুল? আর সোহিনী বুঝতেও পারে না ওই ঘরের মধ্যে কি ঘটনা ঘটেছিল। পরের দিন যখন ঋষির কোনো খোঁজ পাওয়া যায় না, সোহিনী ট্রমায় চলে যায়। সোহিনী আন্দাজ করতে পারে যে তুমি কিছু একটা করেছিলে, সোহিনী আন্দাজ করতে পারে যে তুমি হয়তো ঋষিকে খুন করেছিলে।
আমি খুন করিনি। তুমি খুন করেছো ঋষিকে, তুমি ঋষিকে খুন করেছো রাহুল। তাহলে ওর বডিটা কোথায়? কোথায় ওর বডি? তোমরা ওই ঘর থেকে বেরিয়ে আসার পর আরেকজন মানুষ ওই হোটেল রুমে ফিরে গিয়েছিল, অনিন্দিতা সরকার। ওনার গিল্ট ফিলিংস হচ্ছিল, ওনার বিবেক দংশন থেকে উনি ঋষির কাছে ওই হোটেল রুমে ফিরে যান। ফিরে গিয়ে দেখেন ঋষি মৃত। ঋষির পালস নেই। উনি ভাবেন যে খুনটা হয়তো উনিই করেছিলেন। উনি ভাবেন উনি ঋষির মাথায় আঘাত করেছিল, সেই জন্য হয়তো ঋষির মৃত্যুটা ঘটেছে। ভয় পেয়ে যান অনিন্দিতা দেবী, ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন না উনি কি করবেন। উনি ঋষির বডিটা নিয়ে কোথায় যাবেন, উনি কি করবেন উনি বুঝতে পারেন না। উনি ঠিক করেন ঋষিকে কাঁধের ওপর ভর করিয়ে, অ্যাজ ইফ ঋষি ড্রাঙ্ক, ওইভাবে ঋষিকে কাঁধের ওপর ভর করিয়ে হোটেল থেকে বের করে আনেন। তারপর একটা ট্যাক্সি বুক করে নিয়ে উনি হোটেল থেকে বেরিয়ে যান। কিন্তু ওনার মাথা কাজ করে না। উনি ঠিক করতে পারেন না ঋষির বডিটা নিয়ে উনি কোথায় যাবেন, কোথায় গেলে উনি সেফ হবেন, কোথায় গেলে উনি ধরা পড়বেন না। তারপর ওনার মনে হয় যে মর্গের দায়িত্বে উনি আছেন, সেই মর্গে ঋষির বডিটা নিয়ে গেলে উনি সেই মর্গে ঋষির বডিটা নিয়ে যান। সেখানে কেমিক্যাল, বিভিন্ন বরফ টরফ দিয়ে ঋষিকে উনি স্টোর করে রাখেন। কিন্তু কিছুদিন পর থেকে ওর বডি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সেটা নিয়ে হাসপাতালে একটা সংক্ষিপ্ত নিউজ হয়েছিল। পেশেন্ট পার্টিরা সেটা নিয়ে নানা রকম কথাবার্তা বলছিল। তারপর বাধ্য হয়ে অনিন্দিতা দেবী ঋষির বডিটা কলকাতার একটা নামী বৈদ্যুতিক শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয়। কি অনিন্দিতা সরকার, তাই তো? অনিন্দিতা সরকার কোথায়? তিনি কই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো খুন করেছো আমার ছেলেকে। You killed him. You murdered him. কেন? কতটা কষ্ট পেয়েছে আমার ছেলে ঋষি, তুমি জানো? তোমার কোনো ধারণা আছে ঋষি কতটা কষ্ট পেয়েছে? মেরে ফেললে ওকে কেন? ম্যাডাম, আপনি আমার ছেলের মাথায় আঘাত করেছিলেন। আমার ছেলেকে প্রথম আঘাতটা আপনি করেছিলেন। কেন? এত বড় স্পর্ধা কি করে হয় আপনার? কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল ঋষিকে আপনি ভেবেছেন একবারও? ভেবেছেন কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল আমার? আর আমার মেয়ের যন্ত্রণাটা, আমার মেয়ের যন্ত্রণা হয়নি? আপনার ছেলে মদ্যপ অবস্থায় ছিল। He was drunk. আমার মেয়েকে মলেস্ট করতে আসছিল। এত বর্বরতা। ড্রাঙ্ক ছিল মানে ওকে বোঝানো যেত। আপনি তো একজন মা, আপনি তো ওখানে গিয়েছিলেন, আপনি কেন আমার ছেলেকে বোঝালেন না যে ও যে কাজটা করছে সেটা অন্যায়? বুঝিয়েছি, একবার নয় বারবার বুঝিয়েছি, সে কিছু শুনছিলই না, আমাদেরকে তেড়ে আসছিল বারবার। চুপ করে দেখুন আপনি একদম। ম্যাডাম প্লিজ, আপনি একটু শান্ত হন ম্যাডাম। Hey you, keep your mouth shut. ম্যাডাম, আমাকে আপনি চেনেন না। আমি বিজয় লক্ষ্মী ঘোষ। যদি আমি চাই আমি এক্ষুনি আপনাকে সাসপেন্ড করতে পারি। দেখাই যাবে না আপনাকে একবারও। আর হ্যাঁ, টিকিটাও খুঁজে পাওয়া যাবে না, খুঁজেই পাবে না কেউ। প্রয়োজনে আমি আগামীকালই আপনার সাসপেনশন অর্ডারে সাইন করে দেবো। ম্যাডাম আপনি এটা কি বলছেন?
ও তদন্ত করে আসল খুনিকে আপনার হাতে তুলে দিল, আর আপনি ওকেই লোকে ইন্টারফিয়ার করতে বারণ করুন। বারণ করুন ইন্টারফিয়ার করতে। পার্সোনাল লেভেলে তদন্ত হয়েছে, কোনো ডায়েরি হবে না, কিচ্ছু হবে না। I want this boy, রাহুল। যতটা কষ্ট পেয়েছে ঋষি, ঠিক ততটাই কষ্ট দেব একে, ততটাই যন্ত্রণা দেব যতটা ঋষি পেয়েছে। আর ওই মেয়েটা কি জানো না, কি জানো নাম? অস্মিতা। হ্যাঁ, আপনার মেয়েকে তুলে নেবো আমি। কি বলছেন ম্যাডাম, কি বলছেন এসব কথা? চুপ চুপ! আপনি ক্রিমিনালদের মতো কথা বলছেন ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিন্দিতা দেবী অস্মিতাকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই তো আসল খেলাটা শুরু হয়, তাই না? তারপরে আসল খেলাটা শুরু হয়। সোহিনী ওই ঘরে যায়, দরজা খুলে সোহিনী যখন ওই ঘরে যায়, ও দেখতে পায় ঋষি মাটিতে লুটিয়ে পড়ে আছে। ঋষিকে ওই অবস্থায় দেখে সোহিনী খুব ভয় পেয়ে যায়। তাই তো সোহিনী, ঠিক বলছি তো? তারপর সোহিনী যখন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, ও দেখতে পায় তোমাকে সোহিনী দেখতে পায়, এবং তুমি সোহিনীকে বলো ওই ঘর থেকে বেরিয়ে লবিতে চলে যেতে, কারণ তুমি খুব ভালো করে জানতে সোহিনী ঋষির জন্য পাগল, আর তুমি আবার সোহিনীর জন্য পাগল, তাই না? ঠিক এইভাবেই তোমাদের চতুর্ভুজটা তৈরি হয়, প্রেমের চতুর্ভুজ, তাই না? এই চতুর্ভুজের একটা ভুজ সোহিনী তখন হোটেল লবিতে চলে যায়, হোটেল লবিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। চতুর্ভুজের আরেক ভুজ অস্মিতা তার মায়ের সাথে বাড়ি চলে যায়, এবং এই চতুর্ভুজের আরেকটি ভুজ তুমি তখন ওই হোটেল রুমে ফিরে যাও, ফিরে গিয়ে তুমি ঋষির কাছে যাও। ঋষিকে আবার তুমি ওই একই হাতিয়ার দিয়ে একটা সলিড ব্রোঞ্জের শোপিস দিয়ে মাথায় আঘাত করো, তাই না? এবং এই দ্বিতীয়বার আঘাতে ঋষির মৃত্যু ঘটে। মিথ্যা মিথ্যা, আমি কিচ্ছু করিনি, মিথ্যা। চিৎকার করবে না রাহুল, তুমি কিন্তু আমাকে চেনো না, তুমি জ্যাক স্যান্ডালকে চেনো না রাহুল। চতুর্ভুজ, তাই না? সেই চতুর্ভুজের তুমি হচ্ছ একটা ভুজ। আমি বলছি তোমাকে, তুমি হচ্ছ একটা ভুজ। তুমি সোহিনীকে বলো লবিতে ওয়েট করতে, ঘরে তুমি তোমার কাজ সেরে লবিতে এসে পৌঁছো। তারপর সোহিনীকে নিয়ে তুমি হোটেল থেকে বেরিয়ে যাও, সোহিনীকে বাড়িতে ড্রপ করো, আর তুমি বাড়িতে গিয়ে পৌঁছো তোমার পাওয়ারফুল বাবার কাছে, তাই না রাহুল? আর সোহিনী বুঝতেও পারে না ওই ঘরের মধ্যে কি ঘটনা ঘটেছিল। পরের দিন যখন ঋষির কোনো খোঁজ পাওয়া যায় না, সোহিনী ট্রমায় চলে যায়। সোহিনী আন্দাজ করতে পারে যে তুমি কিছু একটা করেছিলে, সোহিনী আন্দাজ করতে পারে যে তুমি হয়তো ঋষিকে খুন করেছিলে। আমি খুন করিনি। তুমি খুন করেছো ঋষিকে, তুমি ঋষিকে খুন করেছো রাহুল। তাহলে ওর বাড়িটা কোথায়? কোথায় ওর বাড়ি? তোমরা ওই ঘর থেকে বেরিয়ে আসার পর আরেকজন মানুষ ওই হোটেল রুমে ফিরে গিয়েছিল, অনিন্দিতা সরকার। ওনার গিল্ট ফিলিংস হচ্ছিল, ওনার বিবেক দংশন থেকে উনি ঋষির কাছে ওই হোটেল রুমে ফিরে যান। ফিরে গিয়ে দেখেন ঋষি মৃত, ঋষির পালস নেই। উনি ভাবেন যে খুনটা হয়তো উনিই করেছিলেন, উনি ভাবেন উনি ঋষির মাথায় আঘাত করেছিল, সেই জন্য হয়তো ঋষির মৃত্যুটা ঘটেছে। ভয় পেয়ে যান অনিন্দিতা দেবী, ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন না উনি কি করবেন, উনি ঋষির বডিটা নিয়ে কোথায় যাবেন, উনি কি করবেন উনি বুঝতে পারেন না। উনি ঠিক করেন ঋষিকে
কাঁধের ওপর ভর করিয়ে অ্যাজ ইফ ঋষি ড্রাঙ্ক, ওইভাবে ঋষিকে কাঁধের ওপর ভর করিয়ে হোটেল থেকে বের করে আনেন। হোটেল থেকে বের করে আনেন, তারপর একটা ট্যাক্সি বুক করেন। ট্যাক্সি বুক করে নিয়ে উনি হোটেল থেকে বেরিয়ে যান, কিন্তু ওনার মাথা কাজ করে না। উনি ঠিক করতে পারেন না ঋষির বডিটা নিয়ে উনি কোথায় যাবেন, কোথায় গেলে উনি সেফ হবেন, কোথায় গেলে উনি ধরা পড়বেন না। তারপর ওনার মনে হয় যে মর্গের দায়িত্বে উনি আছেন, সেই মর্গে ঋষির বডিটা নিয়ে গেলে উনি সেই মর্গে ঋষির বডিটা নিয়ে যান, সেখানে কেমিক্যাল বিভিন্ন বরফ টরফ দিয়ে ঋষিকে উনি স্টোর করে রাখেন। কিন্তু কিছুদিন পর থেকে ওর বডি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সেটা নিয়ে হাসপাতালে একটা সংক্ষিপ্ত নিউজ হয়েছিল। পেশেন্ট পার্টিরা সেটা নিয়ে নানা রকম কথাবার্তা বলছিল। তারপর বাধ্য হয়ে অনিন্দিতা দেবী ঋষির বডিটা কলকাতার একটা নামী বৈদ্যুতিক শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয়। কি অনিন্দিতা সরকার, তাই তো? অনিন্দিতা সরকার কোথায়, তিনি কই? মা তো তাই ঋষিকেও ফেলতে পারেনি, ফিরে এসেছিলেন আর নিজেকে খুনি ভেবে নিয়েছিলেন। আপনি ঋষিকে আঘাত করেছিলেন, তার জন্য আপনার শাস্তি প্রাপ্য। তবে খুনটা আপনার হাতে হয়নি। হ্যালো, কে বলছেন? ও মিস্টার বক্সি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি তলে তলে এত কিছু হয়ে গেছে? এটা 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 কবে হলো? কালকে? না 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 না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। কার ইনস্ট্রাকশন হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি রাখুন, আমি আমি কথা বলছি, আমি এক্ষুনি কথা বলছি। ইয়েস, হ্যাঁ। কৌশিকে, কৌশিকে ডাকছো? কাকাই বলো, কি হয়েছে? ডাকছি, অফিস থেকে এক্ষুনি একটা ফোন এসেছিল। কি হয়েছে? বুঝতেই পারছি না তলে তলে কি ঘটছে নাকি ঘটানো হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। হেয়ালি না করে কি হয়েছে সেটা বলো। হেয়ালি? হেয়ালি কে করছে রে? হেয়ালি আমি করছি নাকি আমাদের সাথে হেয়ালি হচ্ছে, নাকি বৈদেহী মুখার্জির সাথে হেয়ালি হচ্ছে, নাকি আমাদের সবার সাথে হেয়ালি হচ্ছে? হেয়ালিটা কে করছে? তুই করছিস নাকি স্বয়ম্ভু না জগদ্ধাত্রী? আমি তোমার কথা না কিছু বুঝতে পারছি না। কি হয়েছে ড্যাড? ড্যাড কি হয়েছে? কি হয়েছে? এক্ষুনি একটা ফোন এসেছিল, মিস্টার বক্সি ফোন করেছিলেন। কোন বক্সি? অফিসের বক্সি। উনি ফোন করে জানালেন যে অডিটররা জানিয়েছেন বৈদেহী মুখার্জি তার সমস্ত শেয়ারগুলো ট্রান্সফার করে দিয়েছে কারোর নামে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরকারদা মিন্টুদাকে মেরে দিয়েছে। হ্যাঁ চল। দিদি দিদি বাবাকে হাসপাতালে নিয়ে চল।
হ্যালো, কি ব্যাপার? এখানে চেঁচামেচি হচ্ছে কেন? এটা একটা হসপিটাল, সাইলেন্স লেখা আছে, চোখে পড়েনি? আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন। আসলে আমার বাবার চাকু লেগেছে, আমার বাবাকে খুন করার চেষ্টা করেছে। আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, প্লিজ কিছু করুন আপনারা, প্লিজ। দেখুন, আগে আপনাকে টাকা জমা করতে হবে, 25,000 টাকা ডিপোজিট করতে হবে। তারপর আমরা থানায় ফোন করব, এরপর পুলিশ এলে। এই মিস্টার, আমি আপনাকে বলছি না আমার বাবা মারা যাবে, ওনার চিকিৎসার প্রয়োজন, আপনি শুনতে পাচ্ছেন না? হাত জোর করে বলছি আপনাকে, দয়া করে আমার বাবাকে বাঁচান। দেখুন, আমি তো বলেই দিলাম যে আগে টাকা ডিপোজিট করতে হবে 25,000 টাকা, তারপর ট্রিটমেন্ট হবে, তার আগে না। বাই দ্য ওয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা শ্রমজীবী, রিক্সা চালান। ভুল জায়গায় এসে পড়েছেন। এখান থেকে নিয়ে চলে যাও, এটা কোনো খয়রাতি হসপিটাল নয়। যেতে যেতে তো রোগী মরে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা খয়রাতি হসপিটাল আছে, যাও ওখানে নিয়ে যাও। এখানে তোমাদের মতো গরিব ভিখিরিদের চিকিৎসা হয় না। ওই 10 কিলোমিটার দূরে হসপিটালে তোমাদের মতো গরিব ভিখিরিদের চিকিৎসা হয়, আর এই হসপিটালটা ফর এলিট ক্লাস। এই মিস্টার, এত ক্লাস ঠাস আমি বুঝি না, আমি শুধু বুঝি আমার বাবার ট্রিটমেন্টের প্রয়োজন। আর এই ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো হাসপাতাল আমাদের ট্রিটমেন্ট দিতে বাধ্য, আপনারা আমাদের ট্রিটমেন্ট দিতে বাধ্য। মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। সিকিউরিটি, 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 এই সিকিউরিটি, কাম হিয়ার, কাম। এই টোটাল টিমটা আর দিস গার্ল, এই মেয়েটাকে, ওদের এই পেশেন্টকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও, ইমিডিয়েটলি বাইরে ফেলে দাও। যত স্বভাব উঠছে না। পুরুষ হয়ে মহিলার গায়ে হাত দিচ্ছেন, এমন মার মারবো না স্টেজে আপনি পড়ে থাকবেন। যান। আপনি? হ্যাঁ আমি। আপনার সঙ্গে দেখা হওয়াটা অ্যাক্সিডেন্টালি হয়ে যাচ্ছে মিস যোগমায়া। হ্যাঁ তো যোগমায়া, আপনার সঙ্গে অ্যাক্সিডেন্টালি বারবার মুখোমুখি দেখা হয়েই যাচ্ছে। কি কেস আপনার? আমার বাবাকে একজন চাকু মেরেছে, আমার বাবা মরে যাবে। এরা কেউ আমার বাবার চিকিৎসা করছে না, কেউ ট্রিটমেন্ট করছে না। বলছে 25,000 টাকা জমা করতে। এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা খয়রাতি হাসপাতাল আছে, সেখানে নিয়ে যেতে বলছে। সেখানে নিয়ে গেলে তো আমার বাবা মারা যাবে। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দেখি দেখি, ব্লাড দিতে হবে এক্ষুনি, অনেকটা ব্লিড করে গেছে। আচ্ছা, আপনার বাবার ব্লাড গ্রুপ কি আপনি জানেন? হ্যাঁ আমি জানি। কি? ও নেগেটিভ। ব্লাড ব্যাংকে কিন্তু ওই গ্রুপে কোনো ব্লাড নেই, আপনি ইমিডিয়েট ডোনার জোগাড় করুন। এই ফার্স্ট ওনাকে নিয়ে চলো তাড়াতাড়ি, কুইক, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। কিন্তু এখন
রক্ত কোথায় পাবো? তুই চিন্তা করিস না, আমি দেখছি। কি যেন বলেছিলি রক্তটা? ওসব তুমি বুঝবে না মান্তা কাকা, আমি দেখছি। আপনাদের কারো যাওয়ার দরকার নেই, আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর ওই বাচ্চাটা তো তোমার সন্তান তো। আমি বাচ্চা কত ভালোবাসি তুমি জানো তো। তো তুমি বাচ্চার বাবা হতে চেয়েছিলে বলে আমাকে ঠকিয়ে এত বড় একটা কাজ করবে, আরেকটা মেয়েকে বিয়ে করবে যাতে তুমি তোমার এই শখটা মেটাতে পারো। আচ্ছা ওই মেয়েটি যদি, কি যেন নাম, মধুরিমা, যদি না পারতো কি করতে? আরেকটা মেয়ের কাছে যেতে। সেই মেয়েটি না পারলে আরেকটা আরেকটা আরেকটা, এরকম করে হয়? হ্যাঁ গো, এত বড় ইস্যু ছিল বাচ্চাটা, কোনদিন বলনি তো গো? কখনো তো ওকে বুঝতে দাওনি, বলনি তো যে বাচ্চার বাবা না হতে পারাটা তোমার কাছে এত বড় একটা প্রবলেম? সব সময় তো বলে, এই তো দুদিন আগে বললে যে আমরা দুজনে ভালো আছি, আমার দিদির বাচ্চারাই তো আমাদের নিজেদের সন্তানের মতো, ওদেরকে নিয়ে আমরা ভালো থাকবো। তাহলে কেন বলেছিলে এই কথাগুলো? যখন তুমি বলেছিলে তখন কেন বলনি যে তোমার একটা সন্তান আছে, তুমি এক সন্তানের বাবা? কেন বলনি? বৌমা, আমাকে মনে হয় তুমি কোন একটা আশ্রমে দিয়েছো। এই ছেলের সঙ্গে আমি আর থাকতে চাই না, আমি কিছুতেই থাকবো না এখানে। সে তুমি আশ্রমেই যাও আর যেখানে খুশি যাও, যদি যাওয়ার হয় তাহলে তোমার ছেলেকে বলো অথবা তোমার মেয়েকে বলো, আমাকে বলবে না একদম। তোমাদের এই গোটা বাড়ির সঙ্গে আমার আর ফার্দার কোনো রকম কোনো সম্পর্ক নেই। বিপাশা, তুমি এটা কি বলছো? কেন, কিসে অসুবিধা হবে তোমার? কিসে অসুবিধা হবে তোমার? রান্না বান্না, ঘরকন্যা, তোমার মাকে দেখা, তোমার দিদি জামাইবাবু বাচ্চারা আসলে তাদের যত্ন করা, তোমার দেখাশোনা করা, কিসে অসুবিধা হবে? কেন তোমার ওই বউ পারবে না এই কাজগুলো করতে? আমার তো মনে হয় পারবে। ডেকে নিয়ে এসো, এখানে রাখো, দেখবে সব পারবে। বিপাশাদি, তুমি আমার কথাটা শোনো তো। এখানে যত থাকবে অশান্তি বাড়বে। তুমি ওঠো, উঠে রেডি হও, চলো তুমি। এই লোকটা এতক্ষণ কোথায় ছিল? ওই বাড়িতে ছিল, ওখানে সময় কাটিয়ে এলো, এখন এখানে এসে তোমাকে নানা রকম জিনিস বোঝাচ্ছে। আর কেন বোঝাচ্ছে জানো? যাতে পাড়ায় এই ব্যাপারটা না রটে, পুরো ব্যাপারটা সামলানোর চেষ্টা করছে। বুঝতে পারছো তুমি? কেন বলো তো? তুমি তোমার জীবনে সব শখ আহ্লাদ বাদ দেবে? কতদিন আগে থেকে তো তুমি ঠিক করে রেখেছিলে যে পুতুলদির বিয়েতে যাবে। কেন যাবে না তুমি? চলো, আমি তো তোমাকে বলছি, উঠে রেডি হও তো। এই যে তুমি মন খারাপ করে বসে আছো না, এই লোকটার কাছে না কোনো দাম নেই, কোনো মর্যাদাই নেই। আরেকটা কথা বলছি আমি তোমায় বিপাশাদি, যাই করো না কেন, ডিভোর্স পেপারে কিন্তু তুমি সাইন করবে না। আমিও দেখতে চাই যে এখানে এসে ওই যে লোকটার বাচ্চাকে কিভাবে স্কুলে ভর্তি করায়, কি পরিচয় দেয় মায়ের, আমিও দেখতে চাই। তুমি একদম ডিভোর্স দেবে না, আর এটাই হবে এই লোকটার শাস্তি। ওঠো ওঠো, উঠে রেডি হও। আর এই লোকটা যা ঘটিয়েছে না, যদি তার চাকরির জায়গায় বলে দিই, চাকরিটাও কিন্তু থাকবে না। এই এক মিনিট, তোমরা আদা জল খেয়ে আমার পেছনে লেগেছো কেন বলো তো? হ্যাঁ, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের ক্ষতি করনি, কিন্তু আমাদের বন্ধুর ক্ষতি করেছো। এখনো বুঝতে পারছো না চন্দনদা যে বিপাশাদিকে আমরা কতটা ভালোবাসি? চন্দন, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও চন্দন, প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমি হাত জোড় করছি, তুমি আমার চোখের সামনে থেকে অন্তত চলে যাও। প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা কি করে আসবে বলো তো? আর এই যে তুমি তো খুব দুষ্টু মেয়ে, দুপুরবেলা যে দুষ্টুমি করে গেলে, তখন বুঝি দেখা হয়নি মায়ের সাথে? হয়েছে, কিন্তু বুঝানো মন কেমন করছে আমার। আর তো একটাই দিন মাঝে, তারপরেই তো তুমি যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, বাড়ি থেকে কিন্তু একা একা আর কোথাও বেরোবে না। আমি তীর্থদাকে বলে দিচ্ছি যাতে তোমাকে তাড়াতাড়ি নিয়ে যায়। তীর্থদা বলছি, পুতুল দিকে একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন, হ্যাঁ, দেরি করবেন না প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো। কি একটা রিচুয়াল আছে না, অষ্টমঙ্গলা,
শুনুন, আপনাদের একটা কথা বলছি। তীর্থর কিন্তু গার্জিয়ান আছে, এখনো ওর দাদা বৌদি আছে। এই যে আপনারা ওকে অষ্টমঙ্গলায় যাওয়ার কথা বলছেন, আমি তো এখনো এখানে দাঁড়িয়ে আছি, একবারও তো আমার অনুমতি নিলেন না। নাকি আপনাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই? কিছু মনে করবেন না, আসলে ওরকম ভাবে ভেবে কিছু বলিনি। ঠিক আছে, এখন আপনাকেই বলছি, অষ্টমঙ্গলায় একটু ওদেরকে পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি। আপনার কথা কি করে পাঠাবো? আপনি তো এই বাড়ির বউ নন। ওই বাড়িতে থাকেনও না। পাড়ার লোকের কথায় আমি তো আমার একমাত্র যাকে আর বাপের বাড়িতে পাঠাতে পারি না। কেন শুধু শুধু জটিলতা বাড়াচ্ছ বৌদি? পাড়ার লোকের কথার কি আছে? আর ওর মায়ের কি আসার অবস্থা আছে? ওর ভাইয়ের শরীরের অবস্থা তো তুমি জানো। ওর মা নিশ্চয়ই ফোন করবেন। এখন থেকে যেভাবে দোষ ঢাকছো, শ্বশুর বাড়ির সবকিছু খুব মধুর লাগছে, তাই না? ভালো। উফ বাবারে, এক হচ্ছে সাকঙ্কা বকর 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 করে যাবে। আমার একদম সহ্য করতে পারে না আমাকে। এই তুমি চুপ করো, একটা কথাও বলবে না। কেন কথা বলবো না আমি? হ্যাঁ, তুই কথা বলে কোনো দোষ নেই, আমি কথা বলে দোষ। পুতুল, এমন কথা বলতে আছে? এমন কথা তুমি একদম বলবে না। বলেছি না তুমি মেয়ে, শান্তশিষ্ট হয়ে থাকবে, লক্ষ্মী হয়ে থাকবে। এমন করে না মা। আচ্ছা পুতুল দি, এবার তুমি চুপ করো। বৌদি ভাইরা এসে গেছে, এবার তো কত আনন্দ হবে। আচ্ছা ছবি তুলি এবার। দাঁড়া দাঁড়া, আমরা সবাই ছবি তুলি। হ্যাঁ ছবি তুলবো, এদিকে সবাই মিলে আয় ছবি তুলবো। তাকাও তাকাও। এই বিপাশা, তো কি হয়েছে রে? মুখ কেমন গোমরা গোমরা করে আছিস কেন শুনি? কিছু হয়নি তো, ঠিকই তো আছে। মুখটা না একদম শুকিয়ে আছে। তো খিদে পেয়েছে রে? হ্যাঁ, আমার তো খিদে পেলে মুখ শুকিয়ে যায় অমন করে। ও স্যার স্যার, আমাদের পাড়ার বউগুলোকে কিছু খেতে দাওনি কেন গো? বেচারাদের মুখ শুকিয়ে গেছে। দেখেছো তো বিপাশা, পুতুলের মতো অবোধ মেয়ে ও কিন্তু বুঝতে পেরেছে তোমার মুখটা শুকনো। তোমার যে মন ভালো নেই সেটা ওর চোখেও ফাঁকি দিতে পারোনি। সেজন্যই তো বলছি, একটু আনন্দে থাকার চেষ্টা করো। জানি খুব কঠিন, তবুও চেষ্টা করো বিপাশা। সেই তো, আমার তো এখন আনন্দে থাকারই কথা। ও বাড়িতে ফিরে ওর মুখোমুখি দাঁড়াতে হবে ভাবলেই কিরম লাগছে। বিপাশা দি, তুমি शायद और चंदन তার সাথে একই রুম में একই বেড শেয়ার করবে না, है ना? এই কথাটা আবার জিজ্ঞেস করছিস? ওরে, আমার যদি উপায় থাকতো না, আমি আজকে রাত্রি একটু ওই বাড়িতে থাকতাম না। উপায় নেই, কি করব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর একটু মুখ দেখলেই আমার হবে। এত চেনা চেনা লাগছে কেন ওকে? মুখটা একটু দেখতে পারলেই সেটা আমি বুঝে যাব। একদম ঠিক বলেছে তৃষা, কিছু তো খেতেই হবে। এই ছোট, ডাক না শ্যামবুলিকে। গা গোলাচ্ছে, আমাকে যেতে হবে। মা সে কি চলে যাবে? দেখো গা তো গোলাবে, সারাদিন কিছু খাওয়ানি। তুমি বসো তো, বসো বসো। থাক না বৌমা, যাক বাড়ি যাও, বাড়ি যাও মা। বাড়ি যাবে মানে কিছু খাবে না? আমি ওকে কখনোই এভাবে বাড়ি পাঠাবো না। ওর বাড়ির সবাই ওনারা কি ভাববেন? সারাদিন কিছু খাওনি, শরীর খারাপ করছে। দেখো তিস্তা, তুমি একটু ঠান্ডা ঘোলের শরবত খাও, দেখবে শরীরটা ভালো লাগবে। এই প্রিয়া, শ্যামলকে গিয়ে ডেকে নিয়ে বল তিস্তার জন্য যেন শরবত বানায়। যা। এই মেরেছে, আবার শ্যামলীকে ডাকা কেন? এবার আমি কি করব? ও ম্যাডাম, শ্যামলী আসতে পারবে না। শ্যামলী যে এখানে বসে আছে তিস্তা হয়ে। ও ঠাম্মি গো, বাঁচাও বাঁচাও আমায়। এ বৌমা, বৌমা একটু শোনো, এদিকে এসো, এদিকে এসো। বলছি যে কেন? শোনো বৌমা, শ্যামলী তো এবারের কাজের লোক নয়। এবারে শরবত বানাবার কি আর কোনো লোক নেই? লোকে কেন শরবত বানাবে? ও তো খুব শখ এ বাড়ির বউ হওয়ার। বাড়িতে অতিথি এলে বাড়ির বউকেই তো আপ্যায়ন করতে হবে, তাই না? দেখো, অনির বন্ধু এসেছে,
মেয়ে বন্ধু, এটা শ্যামলীর খারাপ লাগতে পারে। লাগলে লাগুক। অনেক জীবনে কি ধরনের মেয়েদের জায়গা আছে সেটা ওর বোঝা উচিত। অনেক কাছে, আমাদের সকলের কাছে ওর পজিশন কি সেটা ওকে বুঝতে হবে। সিঁদুর পরে নিয়েছে বলে স্বপ্নের জগতে সারাদিন ভাসবে সেটা তো হবে না। না, এটা তুমি বাজে জেদ করছো বৌমা। বাজে জেদ? আপনি তো বলেন কাকিমা শ্যামলীকে সব ব্যাপারে ইনভলভ করতে। বাড়িতে অতিথি এসেছে, টুম্পা সোনালি শিবরাত্রি নিয়ে ব্যস্ত। বিমল কাকা একজন পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকবে, আর ওই লাট সাহেবের মেয়ে অভিমান করে ঘরে গোছ হয়ে বসে থাকবে না। কাকিমা, শ্যামলীকেই শরবতটা বানাতে হবে। সেই শরবত বানিয়ে তিস্তাকে নিজের হাতে সার্ভ করতে হবে। ব্যাস। শ্যামলী, শ্যামলী! এই ডাকে সাড়া না দিয়ে তো উপায়ও নেই। শ্যামলীকে না পেলে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। না, এবার আমাকে শ্যামলী সাজতেই হবে। আমি একটু বাথরুমে যাব। ও, তুমি ওয়াশরুমে যাবে? হ্যাঁ, যাও না। এই তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আর তুমি আমার ঘরে চলো, আমার ঘরে। বলছি ব্যাগটা এখানে রেখে যান, অসুবিধার কিছু নেই। অনেক মেয়েরা ওয়াশরুম গেলে ব্যাগ নিয়ে যায়। যাও তিস্তা, চলো চলো। বাথরুম? ভবানীপুরে থাকে, মিশন স্কুলে পড়েছে, ড্রেস দেখেও তো ক্লাসই মনে হয়। ওয়াশরুম না বলে বাথরুম বললো, আর একঘর লোকের সামনে এভাবে বেরিয়ে গেল। এতটাই এমার্জেন্সি? খটকাটা আমার আরো বাড়ছে। সামথিং ইজ ডেফিনেটলি রং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, শ্যামলী! ম্যাডাম ডাকছেন? কোথায় ছিলে তুমি? আমি ছাদে ছিলাম, এই জামা কাপড়গুলো আনতে গেছিলাম। কে আনতে বলেছিল তোমাকে? আমি আসলে ছাদে ছিল তো, তাই। না 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 না, এই দাঁড়াও দাঁড়াও, টুম্পা সোনালি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে দিয়ে যায়নি? দেখি, দেখো তো। এগুলো তো আমার আর প্রিয়ার জামা কাপড়, এগুলো তো আমি কাচতে দিইনি। কাচতে মানে মানে ছাদে তো। মা, আমি কাচতে দিয়েছিলাম। আসলে এই জামা কাপড়গুলো একবার পরে রেখে দিয়েছি তো, আর আজকে শিবরাত্রির দিন বাসি জামা কাপড়গুলো থাকবে। দাদা আমারটা আমি রেখে দেবো। এই শ্যামলী, একটু শরবত বানাও তো। আমি রান্নাঘরে? হ্যাঁ, আমার রান্নাঘরে যদি সোনালি টুম্পা ঢুকতে পারে তাহলে তুমিও ঢুকতে পারো। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, আমার ছেলের বন্ধু, অনির বন্ধু। অনির বন্ধুর জন্য তুমি শরবত বানাবে। এবারের বউ হিসেবে নয়, জোড়া বাড়ির কাজের লোক হিসেবে। এখনো আসছে না কেন? এতক্ষণ হয়ে গেল, এখনো বেরোলো না ওয়াশরুম থেকে। শরবত তো বানানো হয়ে গেল, কিন্তু এই শরবত তো খাবে তিস্তা। বলছি মামনি, অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, তিস্তা এখনো কোনো আসছে না বলো তো? ঠিকই তো, আমি বরং একবার যাই, গিয়ে দেখে আসি। কি সর্বনাশ! ম্যাডাম যাবেন পিয়া দিদির ঘরে, মানে তো। না না, এ হতে দেওয়া যাবে না। বৌমাকে আটকাতে হবে, আটকাতেই হবে। আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ,
বাবা শ্যামলী, আই এম সো সরি, সো সরি, সো সরি। আমি জল খেতে এসেছিলাম। এটা কি করলে তুমি? একটা কাজও কি তুমি ঠিক করে করতে পারো না? ছি 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 ছি, এটা কি করলে তুমি? তুমি সবসময় তো ভয় কাঁপো কেন? হ্যাঁ, সবসময় কাঁপছে আর ভয় পাচ্ছে। এতদিন হয়ে গেল একটা কাজ শিখতে পারলে না, বাড়ির কাজ। ভাঙলে তো গ্লাসটা, এগুলো কিনতে পয়সা লাগে না? বিনি পয়সায় আসে এগুলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমায় বিশ্বাস ভরসা করবেন, এসব তো দূরের কথা, আপনি কোনো প্রবলেমে পড়লে সেটা আমাকে বলার যোগ্য মনে করেন না। এরকম বলে আমরা একসাথে কি করে থাকবো? তোমার সব অভিযোগ আমার মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মিলি। কিন্তু বিশ্বাস করো, আমি তো করি বিশ্বাস, কিন্তু আপনি আমায় বিশ্বাস করেন না। মিলি, হার নিয়ে যেটা ঘটেছে সেটার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি জানি না আমি নিজেকে কি করে এক্সপ্লেন করব। তুমি একবার আমার সিচুয়েশনটা বোঝো। তখন সেটজি এসে বললো যে তুমি ফোন করে বলেছো তোমার হারটা খুব পছন্দ, এদিকে তোমার পার্সেল এসেছে, তারপর আমাদের ঘর থেকে গয়নার বাক্স পাওয়া গেছে। সব মিলিয়ে না মিলিয়ে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আসলে গুন্ডামি করি তো, মাথাটা গরম হয়ে যায় হুটপাট। সব মিলিয়ে যে আমি কি বলেছি আমি নিজেও। আপনি কোন সিচুয়েশনে পড়ে এগুলো করেছেন সেটা আমার জানার দরকার নেই। ফ্যাক্ট হচ্ছে আপনি বিশ্বাস করেছিলেন যে হারটা আমি নিয়েছি। এরপর না আমি আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা। মিলি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই হারের ঘটনার পর। তিতলির অসভ্যতা শুনে যদি তুমি সত্যি আমাকে ডাউট করো, আমাকে ভুল বোঝো, তার চেয়েও বড় কথা আমি ভয় পেয়েছিলাম মিলি যে তুমি যদি আবার কষ্ট পাও, আমার থেকে মুখ ঘুরিয়ে নাও। তোমাকে হারানোর ভয় থেকে আমি এসব কিছু বলতে চাইনি। আসলে অনেকদিন পরে একটা বন্ধু পেয়েছি তো, আমি এসব নষ্ট করতে চাইনি মিলি। আমার বাবা আমায় যেদিন বাড়ি থেকে বের করে দিল, সেদিন রাহুল আমায় ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল, আমার মাথা ফেটে গেল। আপনি আমায় থাকতে দিয়েছিলেন, আমার কাটা জায়গায় মলম লাগিয়ে দিয়েছিলেন, আমায় খেতে দিয়েছিলেন। তারপর যখন বস্তির সবার সামনে আমার কি পরিচয় দেবেন ভেবে আমায় বিয়ে করেছিলেন, তখন কিন্তু আমিও বিয়েটা মেনে নিতে পারিনি অর্জুন, কিছুতেই মেনে নিতে পারিনি। কিন্তু বয়া আমায় বলেছিল এটাই নাকি আমার ডেস্টিনি। আমিও আস্তে আস্তে তাই মেনে নিয়েছি, ঠাকুর নাকি এটাই চাই। আর এখন কিন্তু আমিও মনে প্রাণে এটাই চাই, এটাই চেয়ে এসেছি তারপর থেকে। কিন্তু এবার না আমার কাছে সবটা খুব ক্লিয়ার। আপনি সেদিনও নিজের দায়িত্ব পালন করতে বিয়েটা করেছিলেন, আর আজকেও সেই দায়িত্বটাই পালন করছে। আপনি আমায় বলেছিলেন না যে আমি নাকি আপনার সব থেকে কাছের বন্ধু, আপনার একমাত্র বন্ধু। ঠিক যেভাবে লোকে ওই রাস্তার ধার থেকে ছোট ছোট পাপিগুলোকে তুলে এনে যত্ন করে, আদর করে, ভালো করে পোষে, আপনিও তাই করেছেন। আমার কেয়ার করেছেন, আমাকে দেখে রেখেছেন। কিন্তু আপনি না কোনোদিন আমায় ভরসা করতে পারেন, বিশ্বাসও করতে পারেন। আমি আপনার বন্ধু হয়ে উঠতে পারিনি অর্জুন, কোনোদিন পারিনি। ঠিক বলেছ, তুমি আর আমার বন্ধু নও। আমি জানতাম আমি আপনার কেউ নই, আমি জানতাম আমি আপনার বন্ধু হতে পারিনি। আমার কিচ্ছু চাই না, আমি থাকবোই না এখানে, কিছুতেই থাকবো না। পুরো কথা শোনার ধৈর্য নেই না তোমার? তুমি আর আমার শুধু বন্ধু নও, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিলি, ভালোবেসে ফেলেছি মিলি, ভালোবেসে ফেলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বললেন আপনি? কি
বললেন? আবার বলুন, কি বললেন? আবার বলুন। আমি বললাম। বলুন না, কি বললেন? চুপ করে থাকবেন না, বলুন প্লিজ বলুন। আমার বন্ধু। হ্যাঁ, কি বললেন? আমরা শুধু বন্ধু নই, তারপরে কি বললেন? প্লিজ বলুন না। আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ভালোবাসি খুব। ঠিক শুনলাম আমি? হ্যাঁ, আবার বলুন। ভালোবেসে ফেলেছি খুব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আবার বলুন, আবার বলুন, বারবার বলুন না। আমি বলছি, আমি মিলি, আমি তোমাকে খুব ভালোবাসি মিলি। আমি তোমাকে খুব ভালোবাসি মিলি, খুব ভালোবাসি মিলি, খুব ভালো। হ্যাঁ, যাতে আপনি আর কখনো ডিনাই না করতে পারেন। এরপরে যদি আর কখনো ডিনাই করেন না আপনি, আমি কিন্তু এটা জোরে জোরে আপনার কানের কাছে বাজাবো, 1000 বার বাজাবো। আচ্ছা, আমার কথা তো রেকর্ড করে রাখলে, নিজেরটা তো বললে না। মিলি, বলবো না। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনোদিন তুমি দিদিভাইয়ের কথা মনে করবে না তো? কোনো প্রশ্নই ওঠে না। ও একটা খেলোয়াড়। ও আমার ভালোবাসার যে প্রতিদান দিয়েছে, তারপর আই জাস্ট হেট হার। আমি ওকে ঘেন্না করি। এই অনুভূতি ছাড়া আমার জীবনে এই মুহূর্তে ওর প্রতি আর কোনো অনুভূতি নেই। আমি তোমাকে ছুঁয়ে বলছি নীলু, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। মাঝরাতে কি চাই তোর? হাজবেন্ড ওয়াইফের বেডরুমে মাঝরাতে এসে নক করতে নেই, সেই শিক্ষাটা তুমি পাওনি?
আঙ্কেলের ইনহেলারটা ফুরিয়ে গেছিল, আঙ্কেলের খুব কষ্ট হচ্ছিল। আমার কাছে যেটুকু ছিল আমি দিয়েছি, এখন অনেকটা স্টেবল, কিন্তু উনি আমাকে এখানে পাঠালেন। তোমার কাছে নাকি স্টকে অন্য ইনহেলার থাকে, আর যদি মাঝরাতে প্রয়োজন হয়, ওনার শরীরটা যদি আবার খারাপ হয়, আমি তাই এসেছিলাম। একটা ইনহেলার দিলে খুব ভালো হতো। সারাদিন কি করছিলি তুই? খেয়াল রাখিসনি কেন যে ইনহেলারটা শেষ হয়ে গেছে, আরেকটা রাখা দরকার? সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? ভুল হয়নি, তুই ইচ্ছা করে এখানে এসেছিস আর অজুহাত তৈরি করছিস। অজুহাত তৈরি করছি? কিসের অজুহাত তৈরি করব? আঙ্কেলই আমাকে বললেন ওর স্টকে নাকি এক্সট্রা ইনহেলার থাকে, আঙ্কেলই পাঠালেন এই ঘরে আমাকে। আজকে যদি আমার স্টকে ইনহেলারটা না থাকতো, তাহলে বাবার এই শ্বাসকষ্টের জন্য দায়ী কে হতো? আমরা তো তোমাকে কম টাকা দিচ্ছি না, তাহলে এই টেক কেয়ার গুলো কে করবে? সরি, বললাম তো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, সরি বললেই সবকিছুর মীমাংসা হয়ে যায়, তাই তো? প্রত্যেক মুহূর্তে তুই কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করছিস যে আমি তোর দিদি, তোর সঙ্গে আমার জন্মের সম্পর্ক। তো আমরা একই বাড়িতে বড় হয়েছি, বলতে পারিস খানিকটা আমার সহচর্যে তুই বড়ও হয়েছিস। অনেক করেছি আমি তোর জন্য, সেগুলো যদি আমার নিজের জন্য করতাম, তাহলে হয়তো আমার জীবনে আজকে দিনটা আসতো না। ছোটবেলা থেকে তোর যা যা আবদার সব আমার কাছে থাকতো, আমি সেগুলো পূরণ করতাম। হ্যাঁ, হতে পারে এখন হয়তো সেগুলোর কোনো দাম তোর কাছে আর নেই, কিন্তু একদিন ছিল। একটা কথা বলি নীলু, জীবনে কোনোদিন কাউকে অপমান করলে 1000 গুণে সে অপমানগুলো ফেরত আসে। হ্যাঁ, আমি তোকে কোনোদিন অপমান করব না, ভবিষ্যতেও না, কিন্তু ঈশ্বর ঠিক কোনো না কোনোভাবে সে অপমানগুলো ফিরিয়ে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবনে সব দিন সবার সমান যায় না, তোর আজকে দিন খুব ভালো যাচ্ছে। আমি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারা জীবন তোর খুব ভালো যায়। আমার এখন দিন খুব খারাপ যাচ্ছে, কিন্তু আমি জানি একদিন আসবে যেদিন আমারও সময় ভালো যাবে। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি তোর করা অপমানে, তোর করা অসম্মানে। নিজের ছোট বোনের কাছ থেকে প্রতি মুহূর্তে এইভাবে অপমান সহ্য করার থেকে আমার এই বাড়িতে না থাকাটাই ভালো। আমি প্রত্যেক মুহূর্তে যদি এইভাবে অপমানিত হই, তাহলে আমাকে ভাবতে হবে আমি বাড়িতে থাকবো কিনা। এইটুকু স্বাধীনতা নিশ্চয়ই আমার আছে। তার মানে তুই অন্যায় করবি আর তোকে কিছু বলা যাবে না, তাই তো? সারাদিন বাদে সূর্য খেতে বসবে, তুই তার খাবারটা নষ্ট করে দিবি। বাড়ির বাকিরা খেতে বসবে, তুই তাদেরও খাবারটা নষ্ট করে দিবি। আমি খাবার নষ্ট করিনি নীলু। তাহলে কে করেছে বল? আমি বলতে চাইছি বিরিয়ানি গরম টরম করতে তোকে আমি দেখেছি, কিন্তু আমার দেখে তখন মনে হয়েছিল যে তুই বোধহয় সূর্যকে খেতে দিবি, তাই জন্য গরম করছিস। হয় তুই আমার ওপর ভরসা না করে বেশি করে নুন ঝাল ইত্যাদি ইত্যাদি মিশিয়েছিস, না হয় আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিস। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো। ও মিথ্যা কথা বলছে। রাই, এসব তুমি কি বলছো? খাবারটা যদি আমি গরম করেও থাকি, তাতে তোর মনে হলো কি করে আমি নুন ঝাল বেশি মিশিয়েছি? খবরদার বলছি, যা বলবি ভেবে চিন্তে বলবি। নিজের দোষ ঢাকার জন্য আমাকে তুই স্কেপগোট বানাবি, এটা কিন্তু তোকে নিয়ে সংসার করছিস। এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছিস, এত ভালো একটা স্বামী পেয়েছিস, নিজের জায়গাটা এমন করে ফেলিস না যেন সূর্যকে একদিন রিপেন্ট করতে হয় তোকে কেন বিয়েটা করেছিল। দেখেছো 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 তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব মাঝে মাঝে কথা বলছো। ইউ আর গোয়িং টু ফার। আমার স্ত্রীর সম্পর্কে এসব বাজে কথা বলার কোনো অধিকার তোমার নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সূর্য, ও আগে তোমার স্ত্রী নয়, ও আগে আমার বোন, তারপর তোমার স্ত্রী। তোমার বউ হওয়ার অনেক আগে থেকে ও আমার বোন, সুতরাং বড় দিদি হিসেবে আমি ওকে শাসন করতেই পারি।
আর নীলু আজকে যেটা আমার সঙ্গে করেছে, ও যে ভবিষ্যতে শ্বশুরবাড়ির অন্য কারোর সঙ্গে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তুই মিথ্যে বলছিস, তোর মধ্যে কোনো সততা নেই, তাই তুই নির্বিকার ভাবে এই কথাগুলো বলে যাচ্ছিস। নীলু, আবার তোকে আমি বলছি, আমি তোকে ছোট করতে চাই না, আমাকে ভুল বুঝিস না। তুই কি করেছিস সেটা তুই খুব ভালো করে জানিস, আর আমি কি করেছি সেটা আমি খুব ভালো করে জানি। কালকে রাত্রে আমি কিছু বলিনি, সব শুনে নিয়েছিলাম, কিন্তু কাল রাত্রে তুই যেভাবে অপমান করেছিস, যেভাবে আমাকে কথা শুনিয়েছিস, সেটা কিন্তু আমি ডিজার্ভ করি না। তাই আমি কোনো অশান্তিও করতে চাইনি, আমি শুধুমাত্র চলে যেতে চেয়েছিলাম। তুই এতগুলো কথা বললি বলে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। সরি নীলু, এখন তো শুধু মুখে কথাগুলো বললাম, আমার কাছে কিন্তু প্রমাণও আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেলাই করে কি শুধু নকশি কাঁথা বোনা যায় গো? ছুঁচ সুতো দিয়ে অনেক মানুষ স্বপ্ন বোনে, আর সেটা আমার মাকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তোকে না দেখলেও কেউ বিশ্বাস করতে পারবে না দিদি। ঠিকই বলেছেন আপনি, আমি তো দেখেছি যে ওরা কি পরিশ্রমটাই না করেছে। আসলে হাতে কলমে কাজ করার আনন্দই আলাদা। চায় চায় এসে গেছে, ধরুন চা নিন। সবিতা দি, চা নাও। ছি ছি, আমাকে এইসব দিন দেখতে হবে আমি ভাবতেই পারিনি। আরে চা নাও, এসব বলছো কেন? কোনো কাজ ছোট না। আরে জানো, আমি যখন ব্যানার্জি টেক্সটাইলে ছিলাম, জানো আমি যখন ব্যানার্জি টেক্সটাইলে ছিলাম না, তখন আমি গোটা দুনিয়াটাকে না ছোট করে দেখতাম। এই তোমরা জানো, কিন্তু তিতির আমার জীবনে আসার পর থেকে না আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। ঘাটালের কারখানায় তিতির আমাকে একটা কবিতা বলেছিল, সেই কবিতাটা হয়তো তিতিরের মনে আছে। সেই সময় আমি কবিতাটার মর্মটা খুব একটা বুঝিনি, জানো, বুঝিনি, এমনি শুনেছিলাম আর কি। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। তবে আজ সেই কবিতাটার মর্ম বুঝতে পেরেছি। মানে আমি যে তোমার ওই রাজপ্রাসাদ গড়া হাতে চাটা তুলে দিতে পারলাম, এটাতে যে আমার কিভাবে লাগছে, মানে সবাইকে, তোমাদের সবাইকে এই একটুখানি চা মুড়ি খাইয়ে, আরে এই সবটার জন্য তিতির দেয়। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার পাশে থাকার জন্য। মা, ছোটবেলা থেকে তো আমি সোমকে কিছু শেখাতে পারিনি। তিতির সোমকে অনেক কিছু শিখিয়েছে। তুমি দেখো মা, তিতির খুব ভালো মা হবে জানো, আর ওর সন্তান না ওকে খুব ভরসা করবে। দাঁড়িয়ে আছো, আর দাঁড়িয়ে থেকো না প্লিজ। আমার এখন রেস্ট নিলে হবে না। আমি জানি, তাও তোমাকে একটু রেস্ট নিতে হবে। এই সবিতাদি একটু দেখো। দেখছি সবিতাদি, দেখবে তুমি এখানে বসো, এখানে বসো। খুব ঘুম পাচ্ছে না, বুঝতে পারছি। আজকাল তো ফোনে ভালোই কথা বলছিস, এখানে আছিস, অসুবিধা হচ্ছে না তো? ফোন টোন করতে পারছিস না, কথা বলতে পারছিস না, মন খারাপ করছে না? আরে বোনটা আমার, আরে দিদি তুই যে কি বলিস না, এরকম সত্যি কোনো ব্যাপার নেই। আরে আরে কি করছো তুমি? ঠিক আছে ঠিক আছে, এখানে বসো, এখানে বসো। তিতির অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমোতে যাও, নাহলে কিন্তু এবার শরীর খারাপ করে যাবে। চলে যাও, চলে যাও। হ্যাঁ ঠিক ঠিক, যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ঘুমাতে যাব। মা চল এবার মাসির বাড়ি ফিরে যাই। এই তুমি এখানে ঘুমোতে পারবে না? আমাদের বাড়িতে বুঝি জায়গা নেই? তোকে এত সহজে ছাড়ছে কে?
কোয়েলের পেট থেকে ওর বয়ফ্রেন্ডের নামটা বের করতেই হবে। এই কোয়েল কোয়েল শোন 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 আয়া দিয়ে তুই এখানেই থাকবে আর মা তুমিও তোরা এখানে ঘুমিয়ে পড়, কোনো ব্যাপার না, এত দূর যাবি আবার? না না না, আমার থাকার কোনো প্রশ্নই নেই। কোয়েলকে রেখে দে, আমি যাই। আসলে দিদি বলেছিল আজকে আমাকে একটু গড়িয়াহাটে নিয়ে যাবে। গড়িয়াহাট? ও মা, বলছি গড়িয়াহাট তো আমাদের বাড়ি থেকে একদম কাছে, তুমি এখানে থাকো না, এখান থেকে যাবে প্লিজ। না 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 না, দেখে যান না। খুব খাটনি গেছে না রে মনটা আমার। বস এখানে, বস বস, আমি তোর মাথা টিপে দিচ্ছি। আয় আমার কোলে মাথা রাখ, একটু ঘুমিয়ে নে এখানে। আয় শো শো শো, আয় না আয়। তোর ধান্দাটা কি বলতো? ধান্দার কি আছে রে? এমন করে বলছিস যেন আমি কোনোদিনই তোকে আমার কোলে মাথা রেখে ঘুম পাড়াইনি। আমি এমনি করছি। এই গোয়েল, তোর পড়াশোনা কেমন চলছে রে? খুব ভালো। তোর বয়ফ্রেন্ডের নামটা কি রে? দেখেছিস তো কি দুষ্টু তুই। বল না রে, বল না, বল না। আরে মেজিতে তুই যেরকম ভাবছিস ওরকম কোনো ব্যাপারই নেই। এই বল না, বয়ফ্রেন্ডের কথা শুনলেই মুখটা কেমন একটা লাল হয়ে যাচ্ছে। বয়ফ্রেন্ডের নামটা প্লিজ বল। আমি তোর আগে দিদি নই, আমি তো ভালো দিদি। বল। যেরকম ভাবছিস তুই সেরকম কোনো ব্যাপারই নেই। শোন আমার কথা শোন, এখন তো অনেক বেলা হয়ে গেছে, আমি বরঞ্চ একটু মুখ হাত পাটা ধুয়ে আমি মাসির বাড়ি চলে যাই। কথা বলানোর চেষ্টা করছিস না? একদম কথা বলানোর চেষ্টা করে না, ধরে দেবো। আমি নিজের চোখে দেখেছি সেদিনকে কোর্ট থেকে ফেরার সময় তোর বয়ফ্রেন্ডকে রাস্তায় আমি পেছন থেকে ডাকছি, ট্যাক্সিতে উঠে চলে গেল। বল আমাকে বয়ফ্রেন্ডের নামটা বল। মেজদি, তোকে আমি অনেকদিন আগে বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু ও আসলে কলকাতাতেই থাকে আর আমাদের বাড়িতেও একবার এসছে। বাবা, এত কিছু ঘটে গেছে, আমি জানতেই পারলাম না। তুই তো নামটা বল, নামটা বল, নাহলে কত দিয়ে শেষ করে দেবো। বল বল। অভিরাজ। কোয়েল অভিরাজকে দেখে ডাকলো, আমি তো ভাবলাম ওর বয়ফ্রেন্ডের নাম অভিরাজ। হ্যাঁ ও অভিরাজ, তুই চিনিস নাকি ওকে? কাকাইয়ের ছেলে। ও তোদের পুজোর দিনকে দেখা হয়েছিল? না না, মানে আমার একটা বন্ধুর পার্টিতে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি কোয়েল তাই না? আমার বোন। আচ্ছা, বেশ বেশ ভালো, বেশ ভালো। দিদির বাড়িতে এসেছো? হ্যাঁ, থেকে যেও, খেয়েও যেও। অনেকদিন পরে দেখছি তো, তাই জন্য বোধহয় চিনতে পারিনি। ঠিক, আমার একটা কাজ আছে, আমি একটু আসছি। যাও যাও যাও। আর না, এদিকে যেতে হবে আমাকে। অভি এমন ব্যবহার কেন করলো? আর ও যে মেজদি বর্তির দেওর, সেটাও তো আগে বলেনি কোনোদিনও। আর গতকাল আমি তো মেজদির গলা শুনেছিলাম, সেটা আমি ঠিকই শুনেছিলাম, কিন্তু ভিউর শিকার কেন করলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খবরদার অয়ন, নিজের পোয়াতি ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলছিস, লজ্জা করে না তোর? অমানুষ তুই একটা, তুই যা এখান থেকে। বেশ করেছ মেজব, দেখ কেমন লাগে, দেখিবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। বাবা, এ তো দেখছি সবাই একদল হয়ে গেছে। দেখছো বুবাই বাবা, সব আমে দুধে মিশে গেছে। আমরা এখন বাটির বাইরে আটি হয়ে পড়ে রইলাম। পর্ণাকে বাঁচাতে মা এগিয়ে গেল, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সৃজন, বিপদ না মাঝে মাঝে মানুষকে ভালো করে দেয়। সুনিতা ম্যাম, আমাকে একটু হেল্প করুন না ওদেরকে সরাতে। ঠিক আছে ম্যাম, আমি দেখে নিচ্ছি। এই, এদেরকে সরাও, অনেকক্ষণ থেকে ঝামেলা করছে। একদম এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। বেশি ছটপট করলে এবার দড়ি দিয়ে বেঁধে রাখবো। ম্যাডাম, আপনি নিশ্চিন্তে কাজটা করুন, আমি এদেরকে সামলাচ্ছি। আপনারা এখন এসুন। সৃজন, একটু এসে তো আমাকে হেল্প করো না।
একটা কিছু পাথর। দেখেছো সৃজন, মাটিগুলো কেমন ঝুরঝুর করে পড়ছে, তার মানে গোড়া আলগা ছিল। আমার সন্দেহটাই ঠিক। বাবারে, এত টাকা! আমাদের টাকা সব শেষ হয়ে গেল। বুবুমায়ের বাবা, তুমি ওখানে রেখেছিলে, আগে বলতে পারোনি? হয়েছে হয়েছে, বাদরটা আবার বিক্রি হয়েছে। ওরে ছাল ছাড়ানো ভোদর, তোকে আগেই বলেছিলাম তোর জায়গা হচ্ছে আমার চোটের নিচে, সারা জীবন আমার চোটের নিচেই থাকবি। হ্যাঁ বর্দা, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। সাবাস পর্ণা, সাবাস। এই না হলে পর্ণা, আমরা কেউ যেটা ধরতে পারিনি সেই ক্লু খুঁজে ও কেমন সুন্দর টক করে বের করে নিল। রিয়েলি ম্যাডাম, আপনার কাছে বড় বড় গোয়েন্দাও ফেল হয়ে যাবে। ঠাকুর, নাতিটাকেও এরকম বুদ্ধিমান করো, পর্ণা শুধু ভালো বুদ্ধিগুলো দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর কপাল তো ভালো না রে উদ্বুক, যে তোর কপালে টিকিটটা উঠবে। ওই টিকিটটা উঠেছে আমার কপালে, আমি পেয়েছি লটারির টাকা। ওই টিকিটটা আমার কাছে টাকার কথা ছিল। তাহলে আপনার কাছে নেই কেন দাদা? আমি সেদিন তোমাদের ঘরে ঢুকে ওই সৃজনের টিকিটের সঙ্গে আমার টিকিটটা অদল বদল করে দিয়েছিলাম। যত সব উঠকো ঝামেলা, ওদের টিকিট দাঁড়া দিচ্ছি, ওদের টিকিট টিকিট টিকিট। আমাদের টিকিট আমাদের ফেরত দিতে চাই। লজ্জাও করে না, ঘরে ঢুকে চুরি করেছে তার আবার রোয়াব। না সৃজনদা, তুমি একদম ওদের মুখের কথা বিশ্বাস করবে না। ওরা বলছে মানে ওদের কথা মানতে হবে নাকি? কোনো প্রমাণ আছে ওদের কাছে? প্রমাণ? প্রমাণ দেখবে? ওই টিকিট মানে ওই 88 52 টিকিট নিয়ে না আমাদের হাতে ছবি আছে, কে কত সত্যবাদী না এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখাও না, দেখাও। দাঁড়াও দাঁড়াও, এই তো দেখো, এই দেখো 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 দেখো। আপনি এখন ভরা আসরের সবার সামনে নিজের মুখে তা স্বীকার করলেন যে 88 25 এই টিকিটটা আপনার নয়, তাই তো? আপনি আপনার ভাইয়ের ঘরে গিয়ে ওর টিকিটটা চুরি করে এনেছেন। আরে কি মুশকিল, আমি তো বলছি আমি করেছি, আমি তো মানছি করেছি, বেশ করেছি। অনেক পায়তারা হয়ে গেছে, ধরো তো আমাদের টিকিট। এই যে বোনা, এই একদম গায়ের জোর দেখাতে আসবে না, বুঝতে পেরেছো? আমার মাথা গরম করাবে না, কিন্তু নিজেরাই ঝামেলায় পড়বে। আমার টিকিটে টাকা উঠেছে, ঠিক আছে? ওই টাকা কিন্তু আমি নিয়েই ছাড়বো, বলে দিলাম। কে বলেছে দাদা আপনার টিকিটে টাকা উঠেছে? কি বললে কি বললে? তুমি শুনতে পাওনি? এই যে আপনারা এরকম মাকালের মতো দাঁড়িয়ে না থাকে বলুন না যে আমার টিকিটে লটারিটা লেগেছে 88 52, আর আমার টিকিটটা ফেরত দিয়ে দিতে বলুন। দাদা, আমি যেটা ওদেরকে বলতে বলবো ওরা কিন্তু সেটাই বলবে। মানে ওরা লটারি কোম্পানির লোক নয়, ওরা হচ্ছে আমার অফিসের কলিগ। তাহলে খবরের কাগজে ওই নোটিশটা কি? দাদা, সেই নোটিশটার বয়ানও কিন্তু আমার নিজের হাতে লেখা, আর সেটা ছাপানোর ব্যবস্থা করেছে বাগচি স্যার। কি বলছো পর্ণা? তোমার ভাসুর তো তাহলে ডেঞ্জারাস লোক। স্যার, ও এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, ওকে আটকানোর এই একটাই উপায়। না না, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। এই ম্যাটারটা তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আমাকে দাও, তারপর আমি বুঝে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কথা পড়না, শুধুমাত্র পেপার নোটিশে তো এটা হবে না, লটারি কোম্পানি, ব্যাংকের লোকজন এসব তো লাগবে, তাই না? স্যার, সেই সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে ফেলেছি। এইভাবে বোকা বানালো, আমি
এত চক কষলাম, কিন্তু ওই পড়নার চক আমি কিচ্ছু বুঝতে পারলাম না। সৃজনের 88-25 নম্বরে কিন্তু টাকাটা লেগেছে দাদা, যেটা আপনি চুরি করে সৃজনের সমস্ত প্রাপ্য টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। তাই আমি পুরো প্ল্যানিংটা সাজিয়েছিলাম যাতে সবার সামনে আপনার মুখ থেকে সত্যিটা স্বীকার করাতে পারি। বেড়ে খেলেছো বন্যা, বেড়ে খেলেছো। সত্যি মেয়ে ছেলের মাথায় যেরকম জল বুচ্ছিটি বুদ্ধি থাকতে পারে এটা ভাবতেই পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা পালাবো, চলো। হ্যাঁ, পালাই যাবো? কোথায়? এই না 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 না, পালাইলে খুব বিপদ হবে বটে। ওরা আমার মেয়েটাকে শেষ করে দেবে। তোমার মেয়ে ছেলে পরিবার কারোর কিচ্ছু হবে না, তুমি চলো। আমাদের হাতে সময় নেই, আমাদের পালাতে হবে। জেঠু, আমি তোমায় বললাম না আমি বাসন্তীর বন্ধু। আমি বনপাহাড়ি গ্রামে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সবটা শুনে এসেছি। জেঠু, তোমার কোনো ভয় নেই। আমি মেছুনি নই, আমি ফুলকি দাস, একজন বক্সার। এখানে ছদ্মবেশে এসেছি, তুমি আমায় বিশ্বাস করতে পারো। আমার সঙ্গে পুলিশও আছে বাইরে। আমরা বড় গরিব গো, বড় কষ্ট করে মেয়েটাকে ঘুষাঘুষির খেলায় ঢুকাইতে পারিছি। ওর খুব শখ ছিল এই খেলাটার। ওর কিছু হইলে আমি শেষ হয়ে যাব। ওরা বলে রেখেছে বেগর ভাই করলে আমার পুরো পরিবারটা সর্বনাশ করে দিবে। জেঠু, আমি বলছি না সঙ্গে পুলিশ আছে, আর আমি তো তোমার মেয়ের মতনই, বলো। প্রাণ থাকতে আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না। জেঠু, তুমি শুধু আমায় একটা কথা বলো, যারা তোমায় শাসিয়েছিল তাদের মুখ বা কোনো চিহ্ন তোমার মনে আছে? দেখলে চিনতে পারবে বা বলতে পারবে তারা কেমন দেখতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সব কথা পুলিশকে গিয়ে বলবে। এখন চলো। হ্যাঁ, কাকে বলবো বটে? পুলিশ কোথায়? পুলিশ বাইরে আছে। ভগবান রক্ষা করেছে গো জেঠু, তোমার এই বয়ানে অনেক উপকার হবে, অনেক উপকার। জেঠু, এসো এসো এসো। বস্তিটা ভালো করে দেখে নে তোরা। লোকটাকে তুলে আজকেই ভগবানপুরের ডেরায় নিয়ে যেতে হবে। আজকে রাতের মধ্যে কাজটা সারতে হবে। কোনো গন্ডগোল হলেই চেম্বারটা ব্যবহার করবি। চেম্বারটা এনেছিস তো? হ্যাঁ দাদা। এদের কাছে চেম্বার আছে দেখছি। ওদিকে ফুলকি সবাইকে নিয়ে ভেতরে গেল। নিশ্চয়ই করে বড় সড়ো ঝামেলায় পড়েছে ফুলকি। কি করবো এখন? এই চল। এসো এসো জেঠু। দাদা ভাই, দাদা ভাই, এদিকে এসো। দাদা ভাই, জেঠু তোমায় কিছু বলবে। জেঠু বলো। এখনই গুলি করতে হবে। সব তো পুলিশকে বলে দেবে, ছত্রধর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তার বাবু, এখনো তো জ্ঞান ফেরেনি। অংশুমান বাবুর বাড়ির লোক তো আপনারা? শুনুন ম্যাডাম, পেশেন্টের অবস্থা ভালো নয়। অপারেশন করে গুলিটা বের করে দেওয়া হয়েছে, কিন্তু এত ব্লাড লস হয়েছে
বোঝা যাচ্ছে না কি হবে। আর এমন জায়গায় গুলিটা লেগেছে যে রক্ত বন্ধ হচ্ছে না। আজকের মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্টের বিপদ আছে। কিভাবে বিপদের মধ্যে পড়ে গেল অংশু? কন্ডিশন তো ভালো নয় বলছে। আপনারা প্লিজ বেশিক্ষণ ভিড় করে থাকবেন না, কেবিনটা তাড়াতাড়ি ফাঁকা করে দেবেন। দিদি, আমরা তো সবাই দাদাভাইকে ডাকলাম, দাদাভাই তো সাড়া দিচ্ছে না। তুমি একবার ডাকো না, যদি দাদাভাইয়ের জ্ঞান ফিরে আসে। না হলে ডাক্তার বলেছে দাদাভাইয়ের সত্যিই বিপদ। এই অংশু, অংশু চোখটা খোলো। অংশু, তুমি এভাবে চলে যেতে পারো না, তোমার অনেক কাজ বাকি আছে অংশু। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না দিভাই। তোমরা দিদিকে ধরো। দাদাভাই আমাদের এভাবে ছেড়ে যেতে পারে না, পারে না এভাবে ছেড়ে যেতে। সব আমার দোষ। আমি দাদাভাইকে ছেলে বস্তিতে নিয়ে গিয়েছিলাম। শান্ত, তো বড় ঝুঁকিটা নেওয়ার আগে একটা বার যদি তোমরা রুদ্রকে কেউ কিছু বলতে। রুদ্র একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক, কোনো না কোনো ব্যবস্থাও ঠিক করতে পারত। এত গুলি গালা চলল। আচ্ছা ফুলকি, এই গুলিটা যদি তোমার লাগতো তখন কি হতো বলো তো? দেখো, বেঘরে একটা প্রাণ চলে যেতে বসেছে। পারো, ওঠ পারো। বৌদি, বৌদি চলো তুমি বাইরে বসবে, চলো চলো বৌদি, চলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমগ্র সংসার ভাবে ঈশ্বরের কষ্ট হয় না, কারণ ঈশ্বর আবেগের ঊর্ধ্বে। কিন্তু সত্য তো এটাই, সকল মানুষের ভাবনা ঈশ্বরের মধ্যেই নিহিত থাকে। তাই প্রত্যেকটি মানুষের প্রসন্নতার সঙ্গে ঈশ্বরও প্রসন্ন হন, আর তাদের মৃত্যুতে ঈশ্বরেরও একটি অংশের মৃত্যু হয়, কারণ এই সম্পূর্ণ সংসার আমারই অনন্ত বিস্তার। একই, এ তো আমার পরম ভক্তের আহ্বান, আমাকে যেতেই হবে। শনিদেব, আপনি এখানে? প্রভু, আপনার এই অবতার দর্শন করার বহুদিনের ইচ্ছা ছিল, আজ পূর্ণ হলো। হে ছায়াপুত্র, গোলক থেকে যাওয়ার পরে আমিও আর আপনার দর্শন পাইনি। আজ পৃথিবী লোকে আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম ছায়াপুত্র। কিন্তু সত্য তো এটাই প্রভু
যে আপনার দর্শন পেয়ে আমি প্রসন্ন হইনি, কারণ আপনার এই অবতার তো সংসারে ধর্ম স্থাপনের উদ্দেশ্যে হয়েছে, কিন্তু আজ আপনি দেবী কীর্তির সঙ্গে অন্যায় করছেন। শনিদেব, এটা সত্য নয়, আমি সেটাই করছি যা নিয়তি দ্বারা নির্ধারিত। আমায় ক্ষমা করবেন প্রভু, যদি নিয়তিও কারো সঙ্গে অন্যায় করে তাকেও আমায় আটকাতে হবে। আপনার কাছে আমার নিবেদন যে আপনি দেবী কীর্তির সঙ্গে অন্যায় করবেন না। শনিদেব, আমি নিরুপায়। দেবী কীর্তি যতই এই জীবনে কোনো অপরাধ না করুন, কিন্তু তার পূর্বজন্মের কর্মের ফল। যদি আপনার মনে হয় দেবী কীর্তি কোনো ভুল করেছেন, তবে তাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিন প্রভু। এভাবে তার প্রাণ কেড়ে নেবেন না। শনিদেব, এখন সেটা অসম্ভব। যদি এই সংসারে দেবী কীর্তি থাকেন, তবে ধর্ম স্থাপনের অনেক কাজ আটকে যাবে। আমি কখনো ভাবিনি যে একদিন আমাকে আপনার পথের বাধা হয়ে দাঁড়াতে হবে, কিন্তু আমি নিরুপায়। ন্যায় রক্ষার উদ্দেশ্যে আপনাকে আটকাতেই হবে প্রভু। শনিদেব, এটা আপনার অধিকার ক্ষেত্র নয়, তাই আমি আপনাকে শেষবার অনুরোধ করছি যে আপনি আমার পথ ছেড়ে দিন। প্রভু, এই জগতে ন্যায়ের থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। ন্যায়ের জন্যই নিজের পিতার বিরুদ্ধে গিয়েছিলাম, ন্যায়ের জন্য মহাদেবের সঙ্গে যুদ্ধ করেছিলাম, আর ন্যায়ের জন্যই আমি আপনার সঙ্গেও যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে ঠিক আছে ছায়াপুত্র, নিয়তির পথ যে আটকাবে তাকে আমার সম্মুখীন হতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।